অযোধ্যাতে শান্তি ছিল না, তাই না? 92-তে কি হয়েছিল? সেখানে বিশাল দাঙ্গা হয়েছিল। সেখানে 78টি যুদ্ধ হয়েছিল 500 বছর ধরে। মুঘল শাসনকালে পুজো পাঠ সব ধ্বংস হয়ে গিয়েছিল। ইতিহাস আমাদের সেই সব কথা বলে। আমার বিড়ালটা মারা যাওয়ার পর আমি লক্ষ্য করেছিলাম আমি ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। আমার 10 কিলো ওজন বেড়ে গেছিল। আমি ঘুমোতে পারতাম না, বাইরে বের হতাম না প্রায়। তুমি বেড়ালের জন্য শোক করছিলে নাকি নিজের জন্য শোক করছিলে? আমি লক্ষ্য করছিলাম কিছু ঘটছিল জীবনে, যেগুলো অন্যদের জীবনেও ঘটা উচিত, কিন্তু সেটা তাদের সঙ্গে ঘটছিল না, ঘটছিল শুধু আমার সাথে। মানুষজন বলছিল এটা তোমার অতীত কর্ম। তুমি চিন্তিত শুধু তোমার মন্দ খারাপ কর্ম নিয়ে। বাস্তবে তুমি সুশিক্ষিত, উচ্চ বংশে তোমার জন্ম, তোমার সব রকম স্বচ্ছন্দ আছে, তোমার বুদ্ধিমত্তা আছে, এগুলো তো কর্ম, ভালো কর্ম। দেখো, জীবন হলো ভালো মন্দ কর্মের মিশ্রণ। তুমি কি সেভাবে দেখোনি? আমি একটু ভিডিও দেখেছিলাম, ব্যাঙ্গালোরের রাস্তায় মানুষেরা যত্রতত্র প্রশ্ন করছে শরীর গোনা নিয়ে। আমার মনে হয়েছে এটা যেন তাদের জন্য কোনো ব্যাপারই নয়। অতএব এখানে ঠিক কি করা উচিত? আমাদের প্রজন্মের জন্য এটি একটি নতুন বিষয়। আমার মনে হয় না এটি বেশি দিন দীর্ঘস্থায়ী হবে। তুমি যদি একজন বা দুজন সঙ্গীর সঙ্গে তৃপ্তি খুঁজে না পাও, তাহলে তুমি বহু সঙ্গীর কাছে যাবে। সেখানেও তুমি তৃপ্তি না পেলে ড্রাগ নেবে, এবং যখন তুমি ড্রাগ নেবে তখন তুমি ফাঁদে পড়ে যাবে। রামায়ণ মহাভারতকে একদিকে বলা হয় পৌরাণিক উপাখ্যান, অন্যদিকে বলা হয় ইতিহাস। সুতরাং আপনি কি বলবেন? কাব্যিকভাবে অতিরঞ্জিত করার দরুন এবং বইতে যেভাবে প্রেক্ষাপন করা হয়েছে, তাতে রামায়ণ মহাভারতে যত্রতত্র প্রশ্নচিহ্ন উঠেছে। হাই গুরুদেব, নমস্কার। কেমন আছেন আপনি? নমস্কার, খুব ভালো। বলো। খুব সম্প্রতি আপনি রাম মন্দির গিয়েছিলেন, আমি আপনার ছবি দেখেছি। কেমন ছিল সেটি? খুব ভালো, ঐতিহাসিক মুহূর্ত না? আমি সরাসরি আলোচ্য বিষয়ে চলে আসি। আপনি জানেন উদ্বোধন খুবই ভালো ছিল, আমিও ছিলাম সেখানে। আমি ইতিহাসে স্নাতক, আমাদের সাংস্কৃতিক প্রতীকগুলো পুনরুদ্ধারের তাৎপর্য আমি বুঝতে পারছি, কিন্তু একই সময় এর জন্য কি আমরা সীমা তৈরি করে নিচ্ছি না? কারণ সবেই রাম মন্দির বিষয়টি শেষ হয়েছে এবং আমরা আবার জ্ঞানব্যাপী নিয়ে কথা শুরু করেছি, এবং কোর্টও সম্মতি দিয়েছে মানুষকে মসজিদে ঢুকতে এবং উপাসনা করতে। আমাদের সাংস্কৃতিক প্রতীকগুলো পুনরুদ্ধার আমরা সমর্থন করছি, কিন্তু কি করে আমরা এই দুইয়ের মধ্যে সমতা আনবো? দেখো, আমাদের কাছে এই 3টি জায়গার খুবই তাৎপর্য রয়েছে। আসলে 4টি জায়গা। এটি হলো সোমনাথ। স্বাধীনতার সঙ্গে সঙ্গে সোমনাথ আমরা পেয়ে যাই। তারপর আসলে স্বাধীনতার পর এই 4টি আমরা পেতে পারতাম। আমার মনে হয় এটা খুব সহজ ছিল। এরপর রাম মন্দির, তুমি জানো কিভাবে তা ঘটলো। হ্যাঁ, ঠিক এটাই। তারপর তার অবসান হলো আরো 2টো গুরুত্বপূর্ণ জায়গায়, একটি হলো কাশী, অন্যটি মথুরা। আমার মনে হয় এখানে অবশ্যই 2 সম্প্রদায়ের মধ্যে ভালো বোঝাপড়া থাকা উচিত। হ্যাঁ, মানুষের এগিয়ে আসা উচিত, শান্তি স্থাপন করা উচিত, যেভাবে আমরা করেছি অযোধ্যাতে। হ্যাঁ, কিন্তু অযোধ্যাতে শান্তি ছিল না, তাই নয় কি? 92 সালে কি হয়েছিল? বিশাল দাঙ্গা হয়েছিল সেখানে। কিন্তু এর শেষ কিন্তু হয়েছিল শান্তিপূর্ণভাবে। হ্যাঁ, শান্তিপূর্ণভাবে এর সমাধান হয়েছিল, কিন্তু এর পদ্ধতি ছিল বেদনাদায়ক। 78টি যুদ্ধ হয়েছিল এখানে, 1-2টি নয়, প্রায় 500 বছর ধরে। হ্যাঁ, সুতরাং যদি ঐক্যমত্য থাকে, হৃদয়ের চাহিদা থাকে, তাহলে নিশ্চয়ই সমাধান হবে, বিরোধ মেটানো সম্ভব হবে। অবশ্যই রামায়ণ গুরুত্বপূর্ণ, মহাভারত গুরুত্বপূর্ণ, এগুলো ভারতের মহান কাব্য, মানুষের। সেটাই। মুঘল আমলে এইসব উপাসনার স্থানগুলো ধ্বংস হয়। ইতিহাস আমাদের এই কথাই বলে বা এই কথাই জানায়। সুতরাং আমাদের উচিত সেই ইতিহাসগুলো ঠিক করা, এবং কখনোই এগুলোকে ব্যক্তিগতভাবে নেওয়া উচিত নয়। বিশ্বাস বা ধর্মের উপর আঘাত বলেও নেওয়া উচিত নয়, কারণ ভারত বারবারই খোলা মনের। কিন্তু আমরা চাই না দেশের গর্বের স্থানে কেউ হস্তক্ষেপ করুক। সুতরাং বাঁচো এবং বাঁচতে দাও, এই নীতি হওয়া উচিত এবং তা অনুসরণ করা উচিত। দেখো, কাশ্মীরের অনেক মন্দির শেষ হয়ে গেছে বা জীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এই 3টি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 3টি সবকটি উত্তরপ্রদেশে রয়েছে।
আমি জানি না, এই তিনটেই দুর্ভাগ্যবশত উত্তরপ্রদেশে। আমার পরবর্তী প্রশ্নটি আমাদের তরুণ প্রজন্মের সংঘর্ষ নিয়ে। সম্প্রতি কিছু মাস আগে আমার বিড়াল মারা যায়। তারপর আমি ক্রমশ ডিপ্রেশনে চলে যাই। আমি আমার ভালো দিয়ে এটাকে সামাল দিতে চাই, কিন্তু তাতে কিছু হয় না। এমনকি আমার বিড়ালটি মারা যাওয়ার পর আমার ওজন 10 কেজি বেশি হয়ে যায়। আমি ঘুমোতে পারতাম না, বাইরে বের হতে পারতাম না। আমাকে দেখতে দাও। তুমি কি বিড়ালের জন্য শোক করছিলে নাকি নিজের জন্য শোক করছিলে? আমার মনে হয় দ্বিতীয়টি। তুমি তোমার জন্য শোক করছিলে, কারণ আমি ভুলে গিয়েছিলাম। তুমি যার সঙ্গে তোমাকে যুক্ত করবে তার জন্য তোমার শোক হবে। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক। কেন তুমি তোমার সমিতি সংঘকে বৃদ্ধি করছো না? কেন একটি বিড়াল? কেন সব বিড়াল সম্পর্কে ভাবছো না? কেনই বা সকল পশু নিয়ে ভাববে না? তখন তুমি জানবে, তখন তুমি বসে থাকবে না, নিজের সম্পর্কে দুঃখিত হবে না, ডিপ্রেসড হবে না, বরং এ বিষয়ে কিছু করার জন্য তুমি অনেক বেশি সক্রিয় হবে, অনেক পশুদের জীবন বাঁচাবে। সুতরাং আমি বলবো, আসক্তি ভালো, কিন্তু তা যেন বিস্তৃত ভিত্তিক আসক্তি হয়, সংকীর্ণ নয়। সংকীর্ণ নয়। কিন্তু আমার মনে হয় আমরা তরুণ প্রজন্ম মৃত্যু সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ সম্প্রতি আমার পেরিয়াপ্পা গত হয়েছেন, 1 মাস হবে। আমি এখনো মেনে নিতে পারিনি, কিন্তু আমি লক্ষ্য করেছি পূর্ববর্তী প্রজন্ম খুব সহজেই একে সামলাতে পারে। মৃত্যু তোমার মনকে খুলে দেয়, হৃদয়কে খুলে দেয়। সে বলে তোমাকে, এই যে জাগো, তুমি এই মাত্রায় আটকে রয়েছো, আরো কিছু আছে এর বাইরে। একদম তাই, কিন্তু কি করে আমি এটাকে সামলাবো? হ্যাঁ, এর জন্যই তো আধ্যাত্মিক কলা কৌশল পদ্ধতি আছে, ধ্যান আছে। যখন তুমি ধ্যান করবে এবং যখন বুঝবে আমাদের দর্শন, যোগ এবং বেদান্ত, তখন তুমি একে অতিক্রম করে যাবে। তখন তুমি শুধু এই স্তরে থাকবে না, বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্য সূক্ষ্মতম স্তরে তুমি প্রবেশ করতে পারবে। আমার পরের প্রশ্ন কর্ম নিয়ে। আমি জানি এটা খুব সহজ একটা শব্দ, কিন্তু এর পেছনে আছে অনেক কিছু যা কিনা আমি ঠিক বুঝি না। আমি দেখি জীবনে কিছু ঘটছে যেটা কিনা অন্যদের ক্ষেত্রেও ঘটা উচিত, কিন্তু তা তাদের জীবনে ঘটে না, ঘটছে বিশেষত আমার জীবনে। মানুষ বলে এটা আমার অতীত কর্ম। আমি কি করে বুঝবো এটা পূর্ব জীবনের? যদি বা পূর্বজীবন বলে কিছু থাকে, কেমন করেই বা আমি পূর্বজন্মের সুফল ভোগ করতে পারবো, বা কি করেই বা আমি এর কষ্ট ভোগ করব এই জীবনে? দেখো, তুমি চিন্তা করছো শুধু খারাপ কর্ম নিয়ে। বাস্তব হলো তুমি সুশিক্ষিত, উচ্চ বংশে তোমার জন্ম, সব রকম স্বাচ্ছন্দ্য তোমার আছে, তোমার বুদ্ধিমত্তা আছে। এগুলো তো কর্ম, এগুলো ভালো কর্ম। জীবন হলো ভালো কর্ম এবং খারাপ কর্মের মিশ্রণ। তুমি কেন সেভাবে দেখছো না? হ্যাঁ, আমি সেটা বুঝি। তীক্ষ্ণ পর্যবেক্ষণ থাকে না। হ্যাঁ, ভালো বুদ্ধিমত্তা যখন তোমার আছে, সেটা তাই তার জন্য তুমি ধন্যভাগী হয়ে যাও। ঠিক আছে? কর্ম হলো ছাপ যা তোমার মন বহন করে আনে, এটাই কর্ম। তুমি যদি একটা চলচ্চিত্র বারবার দেখো, তাহলে তোমার মনে তার একটা ছাপ থাকবে যা ঘুরে ফিরে আসবে। ঠিক সেইভাবেই জীবনে তোমার কিছু প্রবণতা থাকবে। এই প্রবণতাগুলো আসে পূর্ব অভিজ্ঞতা থেকে, যা কিনা ভবিষ্যতে পরিলক্ষিত হয়। প্রবণতা আসে অভিজ্ঞতা থেকে, এবং অভিজ্ঞতা আসে প্রবণতা থেকে, ছাপ থেকে, চেতনার ছাপ থেকে। এখন তুমি যদি কিছু অন্যায় করো, তাহলে তার ফল সঙ্গে সঙ্গে পাও। তুমি যদি আগুনে আঙুল দাও, তাহলে তা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এটা বলতে পারো না যে পরের দিন। কিন্তু তুমি যদি একটি নারকেল গাছ রোপণ করো, তার ফল কিন্তু আজ দেবে না, এটা 10 বছর সময় নেবে। ঠিক আছে? সুতরাং কিছু কর্ম ফল দেয় তৎক্ষণাৎ, কিছু কর্ম ফল দেয় পরে। বুঝেছি। আরেকটি বিষয় যেটা শুধু আমার প্রজন্মের নয়, এখন আমি 27, পরবর্তী প্রজন্মের মানুষরা যারা 20 বা তার আশেপাশে, তাদের মধ্যে আমি দেখেছি একটি ভিডিও যেখানে ব্যাঙ্গালোরের রাস্তায় কিছু ধরনের মানুষ প্রশ্ন করছে যাকে তাকে তাদের শরীর গোনা নিয়ে, যার মানে দাঁড়ায় কতজনের সঙ্গে তাদের যৌন সম্পর্ক হয়েছে। এবং এটা যেন একটা সাধারণ বিষয়। আমি এখন এক বিবাহতেই বিশ্বাসী,
পরবর্তী প্রজন্ম যাদের আমরা জেনেসিস বলি তাদের নিয়ে আমি ভাবছি। আমার মনে হচ্ছে এটা যেন কোনো ব্যাপারই নয় তাদের কাছে। সুতরাং সঠিকটা ঠিক কী? একটি ছেলে বা একটি মেয়ে কি করবে? কারণ এটি যৌন সম্পর্ক, এটি মানবিক সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্ত, অবশ্যই শরীর সম্পর্কিত। আপনি কি বলবেন এক বিবাহ বহু বিবাহ নিয়ে? দেখো, পশ্চিমী দুনিয়া এসবের মধ্যে দিয়ে অনেক দিন আগে গেছে, একদমই ঠিক। কিন্তু তারা এসব থেকে বেরিয়ে এসেছে। তাদের এ বিষয়ে উৎসাহ নেই। আমাদের প্রজন্মের জন্য এটা নতুন জিনিস। আমি মনে করি না এটা দীর্ঘস্থায়ী হবে। যখন তারা অশ্লীল হয়ে যাচ্ছে, তখন যৌনবাহিত রোগগুলো মানুষকে হুমকি দিচ্ছে। সুতরাং মানুষের উচিত অনেক বেশি বিশ্বাসযোগ্য হওয়া, মানুষের সঙ্গে আবেগের বন্ধন হওয়া উচিত। হ্যাঁ, শুধুমাত্র শারীরিক সুখটাই শেষ কথা নয়, এটা খুবই ক্ষণস্থায়ী। মানুষ এটা বুঝবে, আরো অনেক বেশি বেশি করে বুঝবে। কি প্রভাব পড়ে তাদের মনে বা ভালো থাকার ক্ষেত্রে যখন তারা বহুজনের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে? তারা খুব শীঘ্রই হতাশায় জড়িয়ে পড়ে। মানসিকভাবে? হ্যাঁ, মানসিক হতাশা একটি বিশাল সমস্যা। এরপর তারা ড্রাগ নেয়। পরবর্তী ধাপ হলো ড্রাগ, এবং তারা ড্রাগের মধ্যেও আনন্দ খুঁজে পায় না। যখন তুমি একজন বা দুজনের মধ্যে তৃপ্তি পাও না, তখন তুমি বহুজনের কাছে যাও, সেখানেও তুমি তৃপ্তি খুঁজে পাও না, তখন তুমি ড্রাগ নাও। যখন তুমি ড্রাগের মধ্যে ঢুকে পড়ো, তখন পুরোপুরি তুমি ফাঁদে পড়ে যাও। এটা তোমাকে কোনো মহান উঁচু বা ভালো জায়গায় নিয়ে যাবে না, কিন্তু তুমি একে ছাড়তে পারবে না। তুমি কষ্ট ভোগ করো, তোমার পরিবার কষ্ট ভোগ করে, সমাজ কষ্ট ভোগ করে। এটা সমাজের উপর অভিশাপ। সুতরাং ড্রাগ থেকে আমাদের দূরে থাকা উচিত। সাধারণ মানবিক মূল্যবোধগুলোকে আঁকড়ে থাকা উচিত। যখন তুমি কোনো সম্পর্কে থাকো, তুমি নিশ্চয়ই তোমার সঙ্গীকে প্রতারণা করবে না। অবশ্যই। সুতরাং কেন তুমি প্রতারণা করবে তোমার দিক থেকে? এই ধরনের নৈতিক ও সামাজিক মূল্যবোধগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া সমাজ ধ্বংস হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। আমি দেখেছি আপনি অনেক কাজ করেছেন যুদ্ধপ্রবণ অঞ্চলে, যেমন সিরিয়া, ইরান, আরও অনেক জায়গায়। কেন আপনি এটা করেছেন? আমাদের দেশে অনেক কাজ করার আছে। যুদ্ধপ্রবণ অঞ্চলগুলো বিশেষত স্পর্শকাতর হয়, জানি ওখানকার মানুষদের আপনাকে দরকার অনেক বেশি। আমরা এখানে অনেক কাজ করেছি। হ্যাঁ, বিহার, ঝাড়খণ্ড, নর্থ ইস্ট, মণিপুরের নকশাল অধ্যুষিত অঞ্চল আমরা কাজ করেছি। কাশ্মীরে এখন আমরা কাজ করে চলেছি, যেখানে দ্বন্দ্ব বিরোধ। গীতার সৃষ্টি তো যুদ্ধক্ষেত্র থেকেই। অবশ্যই। গীতার জ্ঞানযোগের জ্ঞান প্রয়োজনীয় সেখানে। এটা মানুষকে সুস্থ করে, আত্মার উত্তরণ ঘটায়, মানুষকে মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে ভীষণ সাহায্য করে। আমেরিকাতে 8,000 অবসরপ্রাপ্ত যুদ্ধকর্মী ছিল, যারা মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে পেরেছিল শুধুমাত্র এই কার্যক্রমগুলো করার জন্য। সুতরাং যেখানে থেকে ডাক আসবে সেখানেই আমাদের যেতে হবে। ওয়াও, এটা সত্যি প্রশংসনীয় কাজ। আমি প্রভাবিত হচ্ছি এর দ্বারা, কারণ আমি দেখেছি অন্য কোনোভাবে তা সম্পন্ন করা সম্ভব নয়। তাই সত্যি এটা খুবই প্রশংসনীয় কাজ। আমার পরবর্তী প্রশ্ন রামায়ণ মহাভারত নিয়ে। সেখানে দুদিকেই অনেক বিরোধ হয়েছে। দুটো দিক আছে এখানে। একদিক বলে এটা পুরাণের কথা, মানুষ বলে অনেক বছর আগের গল্প মাত্র, আমরা এটাকে উপেক্ষা করতে পারি। অন্য দিক বলে এটা ইতিহাস। সত্যি বলতে আমি অন্য দিকের সমর্থনে, কিন্তু আমার অনেক প্রশ্ন আছে, কারণ এর মধ্যে অনেক অপার্থিব উপাদান আছে, যুক্তিগতভাবে প্রযোজ্য নয়, তাই তাকে বিশ্বাসও করা যায় না। সুতরাং এক্ষেত্রে আপনার কি অবস্থান? দেখো, ইতিহাস মানে ইটস ও হ্যাপেন। ওকে, হ্যাঁ, বুঝেছি। এতে কোনো দ্বিধা নেই যে যখন কবিরা লিখেছেন তখন তার কিছু কল্পনা যুক্ত করেছেন এর মধ্যে, কিন্তু তুমি কেটে ফেলতে পারো না ঐতিহাসিকতাকে, তুমি কেটে ফেলতে পারো না। হিন্দিতে যেমন তুমি বলো জিও হাজারো সাল, শুভেচ্ছা পাঠাও। আপনি কি তর্জমা করে দেবেন এটা আমার জন্য?
তুমি বাঁচো 1000 বছর। জন্মদিন বা বিবাহ বার্ষিকীতে এই গান গাওয়া হয়, তুমি 1000 বছর বাঁচো এবং প্রতিটি দিনই 1000। কাব্যিক ভাব এরকম ভাবে অতিরঞ্জিত করার দরুন এবং বইতে যেভাবে প্রক্ষেপণ করা হয়েছে তার দরুন রামায়ণ মহাভারতে যত্রতত্র প্রশ্ন চিহ্ন উঠেছে। তুমি যদি মূল পাঠে যাও দেখবে সেখানে স্থানের উল্লেখ করা হয়েছে এবং সময় নির্দিষ্ট করা হয়েছে। সুতরাং বিভিন্ন কোণ থেকে দেখলে দেখবে পুরোটাই ইতিহাস, শুধুই ইতিহাস। উদাহরণ স্বরূপ পুরাণ, এটা হলো পুরা কথা। তুমি পুরাণ আর ইতিহাসকে মেলাতে পারো না। ইতিহাস বুঝেছি। মহাভারতে যদি আপনি একটি চরিত্র হন তাহলে কোন চরিত্রটি আপনি পছন্দ করবেন এবং কেন? তোমার কি মনে হয় কোন চরিত্রটা আমি পছন্দ করব? আমি বলবো কৃষ্ণ অবশ্যই। আমি সব সময় ভালোর দিকেই যাই। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কেন? কেননা অবশ্যই তিনি ভগবান, আমাদের জন্য ভগবান, কিন্তু এখনো পর্যন্ত আমি মহাভারত পড়িনি, আমি সিরিয়াল দেখেছি। দেখো, যখন তুমি বলবে কেন, তখন আমি বলবো কেন নয়। ওকে, আপনি কি র্যাপিড ফায়ার সম্পর্কে শুনেছেন? হ্যাঁ, আমি এটা করেছি বহুবার। ওকে, আচ্ছা, ঠিক আছে। কি চলো, আপনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, আমি সেটা দেখেছি। সুতরাং আমি একটি র্যাপিড ফায়ার রাউন্ড করছি, ঠিক আছে? একটি মানুষ যাকে আপনি মৃত্যু থেকে ফিরিয়ে আনতে চান। সংস্কৃতি, কালচার। আচ্ছা, একটা খাবারের নাম বলুন যেটা আপনি খেতে খুব উপভোগ করবেন। যে কোনো খাবার যা আমি খাই তা উপভোগ করি। দারুণ। আপনি যদি রামায়ণের একটি চরিত্র হতে চান তাহলে আপনি কি হতে চাইবেন? ভালো, কিন্তু আমি কোনো চরিত্রের সঙ্গে অন্যায় করতে চাই না। যেটা আমি পছন্দ করব সেটাই ভালো করব। বাহ। একটি মানুষ হিসেবে আপনি কাকে ভাবছেন যে কিনা ভারতীয় রাজনীতিতে আগামী 20 বছরে খুব বড় নাম করবে? আজকের তরুণ। আমি চাইছি একটি নির্দিষ্ট মানুষের নাম। জানো, এটা একটা সম্ভাবনা তরুণদের কাছে যে আসবে, সে নাম তৈরি করে নেবে। কে বুঝেছি। আপনি যদি সময় ভ্রমণ করেন এবং যদি অতীতের সময় ফিরে যান তাহলে কোন বছরটি আপনি ফিরে পেতে চান, কেন? আমি মানুষকে বর্তমানে থাকতে বলবো। আমি কেন অতীতে যাব? বুঝেছি। আপনার কাছে ভগবানের মানে কি? স্বয়ং। বাহ। আপনি যদি কাল মরে যান, কি একটি জিনিস যেটার জন্য আপনি চান পৃথিবী আপনাকে মনে রাখবে? আমি জানি আমার মৃত্যু নেই শরীরে। প্রতিদিন কোষদের মৃত্যু হয় শরীরে, বুঝলে? তুমি শরীর ছেড়ে যাবে, কিন্তু চেতনা হিসেবে তুমি মৃত্যুকে অতিক্রম ডেফিনেটলি করে যাবে, শক্তি হিসেবে। হ্যাঁ, আমরা প্রত্যেকে বাঁচি শক্তি হিসেবে, আমি জানি সেটা। বুঝেছি। আচ্ছা, আপনি যে সিনেমা দেখেছেন তার মধ্যে আপনার প্রিয় কোনটি? আজকের জীবন। ওকে, আপনার কি কোনো ডাকনাম ছিল শিশু হিসেবে? যদি থাকে তাহলে সেটা কি ছিল? এই নামটাই, একই নাম যা আমার আছে। আমার কোনোদিন কোনো ডাকনাম ছিল না। বুঝেছি। আচ্ছা, আপনি যদি একদিনের জন্য রাজনীতিবিদ হয়ে যান তাহলে প্রথমে কোন জিনিসটি আপনি পরিবর্তন করবেন? আমি একদিনের জন্য রাজনীতিবিদ হব না, এটা কোনো কাজের নয়। একদিনের জন্য রাজনীতিবিদ আপনি এমন কেন ভাবছেন? আপনার ক্ষমতা থাকলে আপনি অনেক কিছু পরিবর্তন করতে পারবেন। একদিনে তুমি কিচ্ছু করতে পারবে না। পরের দিন অন্য কেউ আসবে এবং তারা পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে যা তুমি একদিনে করেছো। হ্যাঁ, না মানে তুমি কোনো নিরর্থক কাজ করতে চাই না। আমি সত্যি কোনো নিরর্থক কাজ করতে। তুমি জানো, তুমি যদি একদিন দুর্গ তৈরি করো, পরের দিন কেউ এসে সেটা বললো যে এবার আমিও প্রশ্ন করার ক্ষেত্রে একটু সজাগ থাকছি। আজকের প্রজন্মের তরুণরা রাজনীতিকে ভয় করে। আমার মনে হয় তারা রাজনীতি নিয়ে কথা বলে না, রাজনীতিতে তাদের অংশগ্রহণ করানো যায় না, অভিভাবকরাও চান না। মানুষ যারা লজ্জা পায় তারা রাজনীতিতেও লজ্জা পায়। তারা ভুল করে, কারণ যেখানে মানুষ থাকে সেখানে রাজনীতি হয়ই।
এটাকে শত্রু হিসেবে স্বীকৃতি দিও না। তোমার প্রতি যখন তুমি মনে করো এখানে অনেক রাজনীতি আছে, আমি রাজনীতি চাই না, তার মানে তুমি এটাকে ভয় পাচ্ছ। যাকে তুমি ভয় করবে সেটা তোমাকে ভূতের মতো পিছনে তাড়া করবে। আমি বলবো যেখানে রাজনীতি আছে সেখানে ঝাঁপিয়ে পড়ো এবং খেলো। বুঝেছি, ওকে। আমি একটা বিষয় জানতে চাই, আপনার শৈশব থেকে মূল্যবান কিছু স্মৃতি যা কিনা আপনি লালন করে আসছেন। তুমি জানো আমার মন পরিষ্কার স্লেটের মতো, আয়নার মতো। এখানে আমি যদি স্মৃতিতে আটকে থাকতাম তাহলে আমি এখানে চেয়ারে বসতে পারতাম না। কিন্তু একটি বিশেষ মুহূর্ত যেটা আপনার জীবনে ঘটেছে। আমি প্রতিটি মুহূর্তকে বিশেষ বানিয়ে ফেলি, তা সেরকমই হোক যেরকমই হোক। নির্বাচন এসে গেছে, কি বার্তা আপনি দিতে চান তরুণ প্রজন্মকে? তাদেরকে কি বলতে চান? কেমন করে তারা তাদের নেতা নির্বাচন করবে? কি গুণ আমরা দেখব নেতাদের মধ্যে? দেখো সেই নেতার মধ্যে এগিয়ে নিয়ে যাবার যোগ্যতা আছে কিনা তুমি জানো, তিনি সক্ষম কি নন, দেখো তিনি বিতরণ করছে কিনা, এটা কি শুধুই কথা নাকি কাজ। এবং তোমার হৃদয়ের কথা শোনো এবং যাও ভোট দিতে। বাড়িতে বসে থেকো না, অন্যদেরও ভোট দেওয়ার জন্য তৈরি করো। ওকে? বুঝেছি। ধন্যবাদ গুরুদেব। থ্যাংক ইউ।